নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়, তাই কবি সাহিত্যিকগণ এর প্রতিচ্ছবিতে মুগ্ধ হয়ে স্নিগ্ধ উচ্চারণে বলেছেন রূপসী বাংলা। ষড়ঋতু রূপবৈচিত্র্যের এদেশের সবুজ বনবনানী, সুবিশাল ম্যানগ্রোভ, বনরাজি, নদ নদী, বিল বাউর, হাওর, সমুদ্র সৈকত, সবুজ শ্যামল টিলা, পাহাড়, বিস্তীর্ণ ফসলের সবুজ মাঠ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের আকৃষ্ট করে আসছে বহুকাল ধরে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশের পূর্ব প্রান্তের সীমান্তবর্তী সমৃদ্ধ জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলাকে সংস্কৃতির রাজধানীও বলা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণ নিয়ে একাধিক মত প্রচলিত আছে। সেন বংশের রাজত্বকালে পূজা অর্চনার জন্য রাজা লক্ষণ সেন আদিসুর কন্যা কুঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এই অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কিছু পরিবার শহরের মৌলভীপাড়া বাড়ি তৈরি করেন। তাদের অবস্থানের কারণে ব্রাহ্মণবাড়িয়া হয় বলে কেউ কেউ মনে করেন। অন্য একটি মত অনুসারে দিল্লি থেকে আগত ইসলাম ধর্মপ্রচারে শাহ সুফি হজরত মাহমুদ শাহ এই শহর থেকে উল্লেখিত ব্রাহ্মণ পরিবারসমূহকে অন্যত্র সরিয়ে দেন, যা থেকে ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা যেমন শিক্ষা সংস্কৃতিতে উন্নত, ঠিক একইভাবে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা আর্থিকভাবে বা অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ। তিতাস গ্যাস বা আমাদের তিতাস গ্যাসের অনেকগুলি কূপ বাংলাদেশের গ্যাস বা অর্থনীতিতে একটা বড় ভূমিকা রেখেছে। আমরা যদি আরেকটা জিনিস আমরা অনেকেই জানি যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার যে মর্যাদা দেওয়ার দাবি উঠেছিল, সেটি প্রথম যিনি করেছিলেন তিনি দীনেন্দ্রনাথ দত্ত, এবং তিনি ছিলেন এই ব্রাহ্মণবাড়িয়ারই কৃতি সন্তান। 1948 সালে পাকিস্তান গণপরিষদে ইংরেজি এবং উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি মূলত তিনিই প্রথম তুলেছিলেন। আরেকটি বিশেষত্ব হচ্ছে এই জেলার যে কথাশিল্পী অদ্বৈত মল্ল বর্মন, যিনি তিতাস একটি নদীর নাম কালজয়ী একটি উপন্যাস রচনার মাধ্যমে বাংলাদেশে এই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে একটি আলাদা বা ভিন্ন পরিচয়ে নিয়ে গিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা নদী বিধৌত হওয়া এখানকার মাটিও বেশ উর্বর, এবং এই অঞ্চলে অনেক ধরনের ফল ফসলাদি জন্মায়, এবং মানুষের মধ্যেও আন্তরিকতা, অতিথিপরায়ণতা এই বিষয়টি উল্লেখ করার মতো। এটি সিপাহী মোস্তফা কামালের সমাধি। 1971 সালের 18 এপ্রিল পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। তার জন্ম ভোলা জেলার দৌলত খান উপজেলার পশ্চিম হাজিপুর গ্রামে। তিনি 1967 সালের 16 ডিসেম্বর বাড়ি থেকে পালিয়ে গিয়ে সেনাবাহিনীতে যোগ দেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2 নম্বর প্লাটুনে ছিলেন। 1971 সালের 17 এপ্রিল পাক বাহিনী আখাউড়ার দরুইন গ্রামে মুক্তিবাহিনীর অবস্থানের ওপর গোলাবর্ষণ শুরু করে। তখন তিনি তার সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে বলে পাক বাহিনীর উপর গুলি করতে থাকেন। এক সময় তার এলএমজির গুলি শেষ হয়ে গেলে পাক সেনাদের বুলেটের আঘাতে মাটিতে লুটে পড়েন। এই সৈনিককে অদম্য সাহসিকতার জন্য বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হয়। তাকে এই দরুইন গ্রামেই সমাহিত করা হয়।
আমাদের এই পাশে রেলের ওই পাশে মোস্তফা কামাল সমাধি। তো প্রচুর মানুষ এখানে আসে দেখার জন্য। তো আমরা গর্বিত, খুবই গর্বিত, আমাদের এখানে একটা মোস্তফা কামাল সমাধি আছে, অনেক লোকজন আসে দেখার জন্য। তো এখানে যুদ্ধের যে কাহিনীগুলো আমরা দাদা নানা থেকে শুনছি, ঠিক আছে, অনেক ভালো লাগছে বা অনেক গর্বিত আমরা এখানে এটা থাকার কারণে। এটি আখাউড়া রেলওয়ে স্টেশন বা জংশন। এটি একটি সীমান্তবর্তী স্টেশন। এই স্টেশন থেকে ভারতের আগরতলার সাথে রেল যোগাযোগের নতুন পথ সৃষ্টি হচ্ছে। এটি খড়মপুর মাজার শরীফ। আখাউড়া উপজেলার খড়মপুর গ্রামে প্রায় ২৬০ একর জায়গার উপর এই মাজারটির অবস্থান। ১৩০৩ সালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারের জন্য ৩৬০ জন আউলিয়া নিয়ে এসেছিলেন সিলেটে। এর মধ্যে অন্যতম ছিলেন সৈয়দ আহমদ গেসুদারাজ কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি। খড়মপুর মাজার সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে। সে সময় খড়মপুর গ্রামের জেলেরা তিতাস নদীতে মাছ ধরত। একদিন চৈতন্য দাস ও তার সঙ্গীরা তিতাস নদীতে মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে একটি খণ্ডিত মস্তক আটকা পড়ে। বিষয়টি দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। খণ্ডিত মস্তকটি উঠাতে গেলে আল্লাহর কুদরতে খণ্ডিত মস্তকটি বলে ওঠেন, একজন আস্তিকের সাথে আরেকজন নাস্তিকের কখনো মিল হতে পারে না। তোমরা যে পর্যন্ত কালেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আমার মস্তক স্পর্শ করবে না। তখন তারা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। খণ্ডিত মস্তকটির নির্দেশ অনুযায়ী ইসলাম মতে এই মস্তকটি খড়মপুরে দাফন করে এবং তারা মাজারটির খাদেমদারি নিযুক্ত হন। মাজারটা সম্বন্ধে আমরা তো মোটামুটি বয়স আমার কম না, 65 বছর চলে। এখানে আসা যাওয়া করি। খেলা সৌদির নাম খুব ভালো। কোনো মানুষ আইলে ফিরে যান আল্লাহ ওনার উসিল্লা, আল্লাহ ওনার ভালো পরিবেশ দেয় এবং আগের থেকে অনেক উন্নত। এখন ফকির পাড়া আসা যায় করা ভালো। তারপর আমিও প্রায় আসি এখানে প্রতি বৃহস্পতিবারে শুক্রবারে নামাজ পড়ে আইসিরা। অনেক লোক জমজমা, আগের থেকে অনেক উন্নত। ইনশাল্লাহ সামনে থেকে আরো উন্নত হবে। পরিবেশ খুব ভালো। প্রতি বছর এই মাজারটিতে ওরস অনুষ্ঠিত হয়। এ সময় হাজার হাজার ভক্তের আগমন ঘটে। সরাইল উপজেলা মোরগ লড়াইয়ের জন্য ইতিমধ্যে সারা দেশে বেশ পরিচিতি পেয়েছে। এছাড়া মোরগ লড়াইয়ের জন্য সরাইল উপজেলা বিখ্যাত। এটি হরিপুর জমিদার বাড়ি। নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে অবস্থিত। নাসিরনগর সদর হতে প্রায় 14 থেকে 15 কিলোমিটার দক্ষিণ পূর্বে মাধবপুর যাওয়ার পথে হরিপুর ইউনিয়নের হরিণবেড়ে এটি অবস্থান। নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে তিতাস নদীর পূর্ব প্রান্তে হরিপুর জমিদার বাড়ি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তিতাস নদীর তীরে ঐতিহ্যবাহী এই বাড়িটিকে কেউ বলে রাজবাড়ি, বড় বাড়ি, আবার কেউ বলে জমিদার বাড়ি। বর্তমানে এটা অর্পিত সম্পত্তি। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসে বাড়িটি দেখতে। উপজেলা নাসিরনগর থেকে মাধবপুর যাওয়ার পথে উপজেলার শেষ সীমান্তে হরিপুর গ্রামের রাস্তার পশ্চিম পাশে তিতাস নদীর পাড়ে চোখে পড়ার মতো 2 গম্বুজের 3তলা সুবিশাল বাড়িটি। বাড়িটির পশ্চিম দিকে তিতাস নদীর ফাঁকা জায়গা। বাড়ির বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই। অনেক বড় বারান্দা ডিঙ্গিয়ে মূল বাড়ি।
নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত বাড়িটি সরেজমিনে ঘুরে দেখা যায় বাড়িটির বাইরের অবয়বটি অবিকল রয়ে গেছে। কারুকাজ খচিত দেয়াল, স্তম্ভ ও কার্নিশ। সব কয়টি কক্ষেরই পুরনো সেই দরজা নেই। বাড়ির ভেতরের অংশে অনেকটা গোছালো পরিবেশ। জানা যায় প্রায় ১৭৫ বছর পূর্বে জমিদার গৌরীপ্রসাদ রায় চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী বাড়িটি নির্মাণ করেন। ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটির নির্মাণ শৈলী বড়ই মনোরম। বাংলা ১৩৪৩ সালের ১২ই চৈত্র কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরীর মৃত্যুর পর পর্যায়ক্রমে বাড়িটির উত্তরাধিকার হন হরিপদ রায়চৌধুরী ও শান্তি রায়চৌধুরী। তাদের কাছ থেকে বাড়ির মালিকানা ও জমিদারি আসে উপেন্দ্র রায়চৌধুরী ও হরেন্দ্র রায়চৌধুরীর কাছে। কালক্রমে ১৯৪৭ সালে দেশ বিভক্ত হওয়ার পর জমিদারি প্রথা উচ্ছেদ হলে তারা বাড়িটি ফেলে কলকাতায় চলে যায়। জমিদাররা বাড়িটি ফেলে যাওয়ার সময় পুরোহিতদের রেখে যায়। বাড়িটির দেয়ালের অধিকাংশ পলেস্তারা খসে পড়েছে, আর সেখানে জমেছে শ্যাওলার আবরণ। দৃষ্টিনন্দন কারুকাজের খুব অল্প কিছু অংশই বিলীন হতে বাকি রয়েছে। জনশ্রুতি আছে মেঘনা তথা তিতাসের পূর্ব প্রান্তে এত বড় বাড়ি আর কোথাও নেই। প্রায় ৪৮০% জমির ওপর প্রতিষ্ঠিত ৩ তলা জমিদার বাড়িটিতে প্রায় ৬০টি কক্ষ, রংমহল, দরবার হল, ধানের গোলা, গোয়াল ঘর, রান্নার ঘর, নাচ ঘর, মলপুকুর, খেলার মাঠ, মন্দির ও সীমানা প্রাচীর রয়েছে। বিশাল আয়তনের বাড়িটির পুরো ভবনের কোথাও কোনো রডের গাঁথুনি নেই। লাল ইট সুরকির গাঁথুনি দিয়ে তৈরি ভবনের দুপাশে দুটি সুউচ্চ গম্বুজ সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে ঘোষণা করছে জমিদার বংশের ঐতিহ্যের কথা। দোতলায় ওঠার ৬ দিকে ৬টি সিঁড়ি ও ৩ তলায় ওঠার ২ দিকে ২টি সিঁড়ি রয়েছে। বাড়িতে পশ্চিম উত্তর কোণে ৬টি বেডরুম এবং মলপুকুরের পূর্ব পারে ৪টি ও পশ্চিম পারে ৪টি বেডরুম রয়েছে। বাড়ির পশ্চিম দিকে তিতাস নদীর পাড়ে পাকা ঘাটলার, উত্তর দিকে কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী ও দক্ষিণ দিকে গৌরীপ্রসাদ রায়চৌধুরীর সমাধি মঠ রয়েছে। বাড়িটি দেখার জন্য এখনও দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন বনভোজনে আসেন। বিশেষ করে বর্ষা মৌসুমে তিতাস যখন পানিতে থই থই করে, তখন বাড়িটির সৌন্দর্য আরও বেড়ে যায়। এটা এরা ৪ ভাই আছেন, হরিপদ রায়, কৃষ্ণপ্রসাদ রায়, আরও অনেকের নাম বলতে পারবো না। শুনছি তো এরা তো জমিদার আছেন, অনেক লোক ব্যবসা আছেন, সম্পদ আছে, অনেক সম্পদ আছে। এই বাংলাদেশও নাই, ইন্ডিয়া কলিকাতা আছে। এরা দূর থেকে তো জমিদার বাড়ির নাম শুনে দেখবার জন্য আসে, দেখতে আসে। এগুলো তো ১০০-১৫০ পরিবারের মতো থাকতো। এরা সবাই নিয়ে ওই গুচ্ছকাম করে দেবো মনে ওই যার জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে। অন লোক নাই, কম। এখন যা আছে সরকারি লোক। ওই এটি নাসিরনগর হাওর। নাসিরনগর উপজেলার অপূর্ব সৌন্দর্যের প্রতীক মেদিনীপুর নামে পরিচিত। এটি লোকমুখে মেদিনীর হাওর নামে বেশি প্রচলিত। এটি উপজেলার ডাকবাংলোর কুল ঘেঁষে উত্তর পশ্চিম এলাকায় বিস্তৃত মেদিনী হাওর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের হাওয়ায় সহসাই মানুষের মন আকৃষ্ট করে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই হাওরকে প্রকৃতি ষড়ঋতুর নানা রূপে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে দেয়, যেন শিল্পীর তুলিতে রঙে রঙে, কখনো সবুজ গালিচা, কখনো কুয়াশার চাদরে আবৃত করে রাখে। তীব্র খরায় খাঁ খাঁ মাঠ, আবার আষাঢ় শ্রাবণের ঢলে বর্ষার বাঁধ ভাঙা স্রোতে থই থই জলে টইটুম্বুর। হাওরের পরিপূর্ণ সৌন্দর্য দেখা দেয় এই বর্ষাতেই। চারিদিকে অগাধ জলরাশি, উত্তর ও পশ্চিম দিকে গ্রামগুলো সবুজ সবুজময়, আবার দূরের গ্রামগুলো দেখলে মনে হয় পানিতে ভেসে বেড়াচ্ছে।
যখন ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে নীরব নিস্তব্ধতা রাত আসে, তখন হাওরের রূপ অন্য রকম আবেশ তৈরি করে। জলের বুকে আকাশের অসংখ্য তারা মিটমিট জ্বলে, তখন নদী আর হাওর একাকার হয়ে যায়। রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতবেলা।